ভারতবর্ষকে আরও যত্নবান হওয়া উচিত। বিদেশি টুরিস্ট আনতে গেলে প্রসিডিওর্সগুলো ঠিক করুন। দুবাইতে আপনি গেছেন নিশ্চয়ই, সেখানে কি কুইক ইমিগ্রেশন, আপনি দিলেন টক 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 করে হয়ে গেল। আমাদের বোধহয় একটু এগোতে হবে। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? এখন করি কিচ্ছু না, স্টপ এভরিথিং, জাস্ট কাউন্ট 5 4 3 2 1, বিইং ইন দ্য প্রেজেন্ট, টেক এভরি মোমেন্ট অ্যাজ ইট ক্যান। আমাদের দেশে দার্জিলিং বলুন, সিকিম বলুন, কাশ্মীর বলুন, মানালি বলুন, এগুলো তো যথেষ্ট সুন্দর। তাহলে আমরা কোথায় ল্যাক করে গেলাম যে আমরা এগুলোকে একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন বানাতে পারলাম না? এবং আমরা ওদের থেকে, এই সুইজারল্যান্ডের থেকে কি কি শিখতে পারি? এটা নিয়ে অনেক আজকাল কথা হচ্ছে এবং সম্প্রতি ইকোনমিস্ট ম্যাগাজিন, আমি এটা খুব মন দিয়ে পড়ি, লন্ডন থেকে পাবলিশড হয়, একবার ইন্ডিয়ান ট্যুরিজম নিয়ে খুব সম্প্রতি মানে গত সপ্তাহেই বার করেছে একটা। সেখানে একজন 75 বয়সী ইউএস সিটিজেন ভারতবর্ষে আসছেন। তিনি অভিজ্ঞতা বলছেন যে ভিসা নিয়ে প্রবলেমে পড়লাম, রেগুলেশন নিয়ে প্রবলেমে পড়লাম, যে গাইড নিলাম সে আমাকে ঠকালো, যে হোটেলে গেলাম সেটা ঠিক কীরকম যেন হলো। আমার ইচ্ছা ছিল অনেক বেড়াবো, রাজস্থান, দিল্লির ইত্যাদি, কিন্তু এমন সিস্টেম আমি আর পারলাম না, আমি চলে গেলাম অন্য রাজ্যে। পয়েন্ট ইজ, আমাদের গোটা ইকোসিস্টেমটা স্টার্টিং ফ্রম ভিসা, আজকাল কত রাজ্যে ভিসা অন অ্যারাইভাল হয়ে গেছে। আপনি ব্যাংকক যাবেন, টিকিট কাটবেন, ওখানে ভিসা নিয়ে চলে যাবেন। এখান থেকে শুরু হচ্ছে আমাদের লালফিতের পাস। এখানে এসে আবার পুলিশকে জানাতে হয় ফরেনার হলে। তারপর বিভিন্ন টাইপের বাধা নিষেধ, রেগুলেশনস এবং সেফটি সিকিউরিটি, এই বাতাবরণটা ঠিক না করলে হোটেল ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালো চলছে, তারা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হসপিটালিটি করছে, কিন্তু তার বাইরের জগৎ তার একটু নজর দিতে হবে এবং আসবে। এত ভালো জিনিস হয় না। এখানে ইকোনমিস্টের মন্তব্য হচ্ছে, আমি মানতে বলছি না, বলছে ভারত মনে করে যে এত ভালো জিনিস আছে, 17টা আমার ইউএন হেরিটেজ সাইট আছে, সবাই এমনিতেই আসবে। ওরা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছে দুবাইতে একটাও ইউএন হেরিটেজ সাইট নেই। ওখানে বছরে 17 লক্ষ ফরেন ট্যুরিস্ট আসে, যেখানে ভারতবর্ষে আসে 10 লক্ষ। কি করে হতে পারে? দুবাইতে যদি যান, নিশ্চয়ই গেছেন, আপনি বেড়ান। ইনফ্যাক্ট আমি আপনাকে একটা স্ট্যাট বলছি, বিদেশি ভ্রমণকারীদের, ট্যুরিস্টের সংখ্যা আমরা 2019 থেকে পিছিয়েছি। আফটার কোভিডও আমরা রিকভার করতে পারি না। এবং শুধু দুবাই শহরে যে সংখ্যক ট্যুরিস্ট যায়, গোটা ভারতবর্ষে ওই কাছাকাছি সংখ্যক ট্যুরিস্ট আসে, অথচ ওটা একটা শহর, আমরা 140 কোটির দেশ। এইটাই তো বলছি, এটাই ইকোনমিস্ট তথ্য দিয়েছে, এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই, একদম আপনার মুখের কথা, আপনি হয়তো লিখেছেন, কে জানে। এবং তারা বলছেন, দুবাইতে আপনি গেছেন নিশ্চয়ই, সেখানে কি কুইক ইমিগ্রেশন, আপনি দিলেন টক 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 করে হয়ে গেল, কোথাও দাঁড়াতে হয় না। মানে কি বলবো, আমাদের বোধহয় একটু এগোতে হবে এই পারিপার্শ্বিক ইভেন্টটা, আর কিছু ভারতবর্ষে। ইনফ্যাক্ট সিঙ্গাপুরে যে ধরনের পাবলিক ট্রান্সপোর্ট আছে, দুবাইতে হয়তো পাবলিক ট্রান্সপোর্ট অতটা ভালো না হলে সেই ক্যাব বুকিং করেই চলে, কিন্তু কি রাস্তাঘাট পরিষ্কার, আমার গুগল ম্যাপটা একদম এক্স্যাক্ট কাজ করছে, আমাকে কাউকে জিজ্ঞাসা করতে হচ্ছে না যে কোথায় যাব। সেটা হয়তো আমাদের দেশে, ওই যে বললাম, ইকোনমিস্টের মতো ম্যাগাজিন যখন এটা তুলে ধরেছে যে ভারতবর্ষকে আরও যত্নবান হওয়া উচিত, বিদেশি ট্যুরিস্ট আনতে গেলে প্রসিডিওর্সগুলো ঠিক করুন। আপনার তাজমহলকে কেউ মারতে পারবে না, কিন্তু যেতে গেলে যদি এত কষ্ট হয়, সে বোধহয় আর যাবে না। ডেফিনেটলি। এবার স্যার আরেকটা দিকে আসব, সেটা হচ্ছে যে আপনি তো অনেকগুলো দেশ ঘুরলেন, এতদিন সার্ভিস করলেন, জীবন আপনাকে কি কি শেখালো? এই তো কঠিন, বেশ ছিলাম, বেড়াচ্ছিলাম দেশ আপনার সঙ্গে। এবার কঠিন ইন্ট্রোস্পেক্টিভ প্রশ্ন। আমি বলবো জীবন ভালোই, মানে যদি আমরা ঠিক পথে চলি, জীবন আমাকে ঠিক পথেই নিয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিনা কারণে যখন
কোনো ভাবে অন্যায় হয় বলে মনে হয়, কোনো প্রতিকারের জায়গা নেই, আর মনটা খুব ভেঙে দেয়। কিন্তু এই সময় খানিকটা স্পিরিচুয়ালিজম, খানিকটা যাকে বলে ওই আজকাল খুব হয়েছে না বিইং ইন দ্য প্রেজেন্ট বলে, মানে এই মুহূর্তের কথা ভাবো, নিঃশ্বাস নাও ইত্যাদি, মাইন্ডফুলনেস কথাটা মনে আসছিল না, মাইন্ডফুলনেস ইত্যাদি এইগুলোকে সহায় দেয়। তা আমি বলবো যে স্পিরিচুয়াল জিনিস আমি কোনোদিন খুব সিরিয়াসলি নিইনি। এখন রিটায়ারমেন্টের পর রামকৃষ্ণ মিশনে ভলান্টারি কাজ সপ্তাহে একদিন করে করি। তো একটা কোথাও আছে কিন্তু যেটা আপনাকে একটা বড় শক্তি, তার কাছে কিন্তু আত্মসমর্পণ শেষ পর্যন্ত করতেই হয়। একজন আইএএস অফিসার বলছেন, বলছে সারা জীবন দেখে ফিজিক্সের স্টুডেন্ট, আইনস্টাইনও কিন্তু বলেছিল গড ডাজ নট পে ডাইস, এবং গডের ইনভোকেশন উনিও করেছিলেন। এটাই আর কি। সামটাইমস লাইফ ক্যান বি ক্রুয়েল, বাট বাই এন্ড লার্জ আমি বলবো লাইফ হ্যাজ বিন ইজ নাইস ইফ ইউ আর নাইস। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? এখন করি, ছোটবেলা তীব্র করতাম না, কিছুতেই না। কেন হচ্ছে যে পুজোর অঞ্জলি দিতাম, কিন্তু আমি নাস্তিক নই। অষ্টমী দিন অঞ্জলি ছোটোবেলা থেকে সারা জীবন, কিন্তু তার মানে ওই ভগবানকে একটু প্লিজ রাখা, একটু নমস্কার করে বাবা পরীক্ষায় ফেল করিও না, এটা একটা করতাম। কিন্তু আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক যে কী করে হয়, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। কিন্তু আলটিমেটলি আফটার স্পেন্ডিং এ লার্জ পোর্শন অফ মাই লাইফ মনে হয় একটা বড় শক্তি বোধহয় আছে, যেভাবেই আপনি ব্যাখ্যা করুন, নইলে তো লাইফের কোনো মানে থাকে না। ডেফিনেটলি স্যার, হাউ টু হ্যান্ডেল দ্য টাফ সিচুয়েশন? টাফ টাইম কী করে হ্যান্ডেল করবে? কারণ এখন মানে ইয়ং জেনারেশনের কাছে না অনেকগুলো শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি, যেগুলো হয়তো আমরাও আমাদের একদম ছোটোবেলায় বা কৈশোর জীবনে অতটা পরিচিত ছিলাম না। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন বা স্ট্রেস ইত্যাদি ইত্যাদি, এই ইংরাজি শব্দগুলো এখন বেশি করে উঠে আসছে। অনেক মানে এই জাস্ট কয়েকদিন আগে আমাদের এক মিউজিশিয়ান দাদাও আত্মহত্যা করে নিলেন। তো হ্যাঁ, ওই ফসিলসের সদস্য ছিলেন, অনেক আগে যদিও। যাই হোক, তো টাফ সিচুয়েশন হ্যান্ডেল করার কিছু টেকনিক আমার খুব ভালো লেগেছে। নেটফ্লিক্সের একটা বই, জানি না আপনি দেখেছেন কিনা, খুব পপুলার হয়নি, কিন্তু আমি হঠাৎ চ্যানেল ঘোরাতে ঘোরাতে দেখলাম, মাইন্ডফুলনেস মার্ডার। মাইন্ডফুলনেস মানে তো আমরা সবাই জানি যে এই মুহূর্তের কথাই ভাবো, আগের কথা ভাবতে না, এই মিনিটে আমি এক্ষুনি আপনার সঙ্গে কথা বলছি, ব্যাস এটাতেই থাকো, আর কিছু ভেবো না যে একটু আগে বা পরে কী হবে। সে মার্ডার করার সময়ও মাইন্ডফুলনেস করছে, দেখাচ্ছে যে ডিপ ব্রিদিং নিয়ে তারপর গুলি করছে। হাসির বই, মজার বই, কিন্তু হাউ বিইং ইন দ্য প্রেজেন্ট, টেক এভরি মোমেন্ট অ্যাজ ইট ক্যান। আমি কিন্তু আপনাকে বলছি না, যাদের কথা বললেন ডিপ্রেশনে, ফসিলের ব্যান্ড, উনি যদি বেঁচে থাকতেন বলতাম যে এত হতাশ হবে না, এই মুহূর্তটাকে এনজয় করুন। এই যে বসে কথা বলছি, এই যে আজকে সন্ধ্যাবেলা, এর তো কোনো দোষ নেই, তাহলে কেন মনের উপর চাপ? এটা যদি করতে পারি, সেটা মাইন্ডফুলনেস ইজ এ ওয়ান্ডারফুল ওয়ে। 2024-এর 100 গ্রেট ইনোভেশনস বলে টাইম ম্যাগাজিন, বিখ্যাত টাইম ম্যাগাজিন, এই ডিসেম্বরের বোধহয় 24 তারিখ একটা আর্টিকেল, কভার ইস্যু বার করল, 2024-এ সবচেয়ে বড় বড় ইনোভেশন কি। তার মধ্যে একটা হচ্ছে একজন পডকাস্টার। সেই পডকাস্টারের নাম হচ্ছে মেল গিবসন। 56 বছর বয়স, মহিলা, এককালে রেডিওতে কাজ করতেন। উনি কাউন্ট 5, 4, 3, 2, 1 বলে, আপনি মাইন্ডফুলনেস এবং এই ব্যাপারটা বলছেন বলে বলছি, উনি এখন বিশ্বজোড়া নাম। উনি বললেন, প্রথমত বললেন, আপনার 1 ঘন্টা সেই বিখ্যাত পডকাস্ট, আমি পুরোটা শুনিনি, শেষটাই শুনেছি, সেটা শেষ পর্যন্ত বলছেন, যখনই তুমি এই টাইপের বিপদে পড়বে, যেখানে আত্মহত্যা করতে যাচ্ছ বা কিচ্ছু না, স্টপ এভরিথিং, জাস্ট কাউন্ট 5, 4, 3, 2, 1। আপনি বলুন আমার সঙ্গে, 5, 4, 3, 2, 1। এর থিওরি নাকি হচ্ছে, এটা হচ্ছে লজিক্যাল ব্রেনকে ইনভোক করছে, কারণ 1, 2, 3, 4, 5 আমাদের নর্মাল হয়ে যায়, এটা কিন্তু একটু ভেবে ভেবে বলতে হচ্ছে। তার ফলে আপনার যে ডিপ্রেসিভ থট আসছে, সেটাকে থামিয়ে দিচ্ছে, থামিয়ে দিয়ে তারপর আপনি আবার নতুনভাবে চলতে শুরু করছেন।
উনি দীর্ঘ 1 ঘন্টার পডকাস্ট ধরে এই পরামর্শ দিচ্ছেন যে তুমি, ইট ইজ অ্যাকচুয়ালি এ মাইন্ডফুলনেস এক্সারসাইজ। এবং উনি এত 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 ওনার ফলোয়ার, এবং এত বলতেও পারেন উনি, আমি একটা দুটোই শুনেছি, আর ধৈর্য হয়নি, কিন্তু শি ইজ ভেরি পপুলার ইন ইয়ে। সুতরাং আপনার কথায় বলবো, এই মুহূর্তটাকে তুমি সম্মান জানাও।